আওয়ামী লীগ এখন ডিসিশন নেয়, বিশ্বনেত্রী শেখ হাসিনা যদি এখন ডিসিশন নেয়, আমি আগামীকালকে বাংলাদেশে আসবো, ঢাকা শহর অচল হয়ে যাবে, ঢাকা শহরে 5 কোটি মানুষের সমাবেশ হবে, 5 কোটি। কেউ ঠেকাতে পারবে না শেখ হাসিনার প্রত্যাবর্তনকে। কোনো কারাগার নাই। কত কারাগারে কতটা ঢুকবে? 69টা কারাগার, 69,000 ঢুকতে পারে। তো 69,000 মধ্যে তো কারাগারে 5 লাখ আছেই। আপনি কোথায় নেবেন? কারে নেবেন? কিভাবে নেবেন? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ জনগণের রাজনৈতিক দল, তৃণমূল থেকে গড়ে ওঠা। এটাকে স্টার্ট করলেই কেউ তার কণ্ঠ স্তব্ধ করতে পারে না, পারবে না। যা বলেন আননেসেসারি বলেন, যারা বলেন এবং যারা বলেন যে নিষিদ্ধ হয়েছে, কে নিষিদ্ধ করছে? নিষিদ্ধ করার ক্ষমতা কার? সে নিজে তো অবৈধ, তাহলে তো সমস্ত কিছুই অবৈধ। এই সরকারও তো অবৈধ, আজকে যিনি যে সরকার, এটা তো অবৈধ। এটা অবৈধ হলো যে কনস্টিটিউশনের যে ব্যাখ্যা, কনস্টিটিউশনের 106 এর যে ব্যাখ্যা দিছিল সেই দিন, যে প্রধান বিচারপতি সহকারে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের কাছ থেকে রাষ্ট্রপতি নিয়েছেন, মতামত নিয়েছেন, মৃত্যু কোনো মতামত নেওয়া হয়নি, প্রমাণ করুক জাতির সামনে। WMR নিউজে আপনাদের স্বাগত। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশের সুনামধন্য আইনজীবী, সুপ্রিম কোর্টের AKM শরীফুদ্দীন। আজকে কথা বলবো বাংলাদেশে যে আলোচিত একটি বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন। বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, তারপরও দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছটিকা মিছিল সব বিভিন্ন আলোচনা সমালোচনায় বাংলাদেশ আওয়ামী লীগ। তো এই বিষয়ে জানবো একজন সুপ্রিম কোর্টের আইনজীবীর মতামত কি এই বিষয়ে। তো কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ভালো আছি। আমরা হাটে বাজারে চায়ের আড্ডায় গল্পে তৃণমূল পর্যায়ে শুনতে পাই যে শেখ হাসিনা এলো বলে। তো আসলে কি শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবে কিনা, না এটা তৃণমূলকে চাঙ্গা করার একটা গোপন কূটকৌশল হতে পারে, কি মনে করেন? জি ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে দেশ, বাঙালি জাতি, সমগ্র দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে এই শুভ সন্ধ্যা, যারা স্টুডিওর সাথে কানেক্টিভিটি, আপনাদের সাথে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। আপনার প্রশ্নটা হলো জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে, সাবেক প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের প্রবর্তমান সম্পর্কে। এটা একটা গুরুত্বপূর্ণ। আজকে বাংলাদেশে অলিগলিতে লেখা হচ্ছে শেখ হাসিনা লেখা দে, শেখ হাসিনা আসতেছে। আজকে শেখ হাসিনা শুধু ঘোষণা দিছে যে কোথায় কোন বিমানে আমাকে নেবেন, ওই বিমান পাঠান, আমার পাসপোর্ট পাঠান, আমাকে ওই বিমানটা পাঠান, টিকিট পাঠান, আমি চলে আসবো। এটা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যার পক্ষে সম্ভব, পৃথিবীতে অন্য কারো পক্ষে সম্ভব না। যেখানে এদেশে কথিত একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, তারা একটা জাজমেন্ট দিছে, ইলিগাল একটা জাজমেন্ট দিছে। সেই জাজমেন্ট মাথা থাকার পরেও, সেই জাজমেন্ট মাথায় রেখেও সেই এই নেত্রী, 18 কোটি মানুষের নেত্রী, সে ঘোষণা দিতেছে কোথায় থেকে, ভারতের যেখানে আছে সেখান থেকে বলছে যে সে আমি আসবো, কোথায় রাখবেন আমাকে, কোন বিমানে নেবেন, টিকিট পাঠান, জেলখানা প্রস্তুত করেন। এটা তার পক্ষে বলা সম্ভব। সে তো 18 কোটি মানুষের, গণমানুষের নেতৃত্ব। আজকে বাংলাদেশের অবস্থাটা কি? খুন, দর্শন, হত্যাকাণ্ড, যেটা নরকীয়, পৃথিবীর IMA জাহিলিয়াতের যোগ্য হার মানাচ্ছে আজকে বাংলাদেশের শাসন ব্যবস্থা। গত 18 মাসে টেরোরিস্ট এন্ড টেরোরিজমের প্রধান ইউনূস, এই যে ইউনূস যে ইমামতি করলো টেরোরিস্ট এন্ড টেরোরিজমের প্রধান হিসাবে, 18 কোটি মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি করে দিছে, আগামী 50 বছরের জন্য একটা জাতিকে পিছনে নিয়ে গেছে, কল্পনা করতে পারবেন না। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গেছে, আজকে বুয়েট ধ্বংস হয়ে গেছে, আজকে সুয়েট ধ্বংস হয়ে গেছে, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গেছে। আজকে শেখ হাসিনার প্রত্যাবর্তন এত বেশি জরুরি বাংলাদেশের জন্য, এটা আমি বলি না, এটা এখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলে। আজকে এদেশের রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, আড্ডালি, পাড্ডালি, চারপাশি, পিয়ন, মসজিদের ইমাম, মন্দিরের ঠাকুর, গির্জার পাদ্রী থেকে শুরু করে ডাক্তার, বিজ্ঞানী, প্রকৌশলী থেকে শুরু করে এমন কোনো সেক্টর নেই যে তারা শেখ হাসিনাকে চায় না। কারণ কি? দিস ইজ ডিফারেন্ট, হলো যে শাসন ব্যবস্থা,
শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা আজকে 18 মাসের পরে তাদের শেষ হওয়ার পরবর্তীতে আজকে যারা সরকার আসলো তাদের 100 দিনের রিপোর্টটা কি পেলেন? টিআইবি কি ঘোষণা দিল? কতজন খুন হলো? 605 জন হলো। 605 জন খুন হলো। সরকারের দর্শন হলো কত? দর্শনের 3,000-এর মতো। তাহলে বাংলাদেশের অবস্থাটা কি? এটা কি রাষ্ট্র আছে? এটা কি দেশের সরকার আছে? সরকারকে পার্লামেন্টে কি করেন ওনারা? আমি আর দামি নির্বাচন করে 18 ফেব্রুয়ারিতে ইউনূস সাহেব তার উত্তরসূরিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়েই ওনারা বাংলাদেশে আমির একটা ইলেকশন পারফরমেন্স করলেন। সেই নির্বাচনে পার্লামেন্টে গিয়েই কি অবস্থা! ও বাপ, পার্লামেন্টে কি জনগণের সমর্থনে জনকল্যাণমুখী একটা কর্মকাণ্ড করেছেন গত 3 মাসে? দেখান কি জাতির সামনে কি নিয়ে আসছেন। তাহলে শেখ হাসিনার প্রত্যাবর্তন, বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের মানচিত্র, এটা আওয়ামী লীগের অস্তিত্বের সাথে জড়িত। শেখ হাসিনার কন্যা এটা বঙ্গবন্ধুর কন্যা না, শুধু সারা বাঙালি 18 কোটি মানুষের সম্পদ। সে 18 কোটি মানুষের সম্পদ, তাকে জনগণ চায়। আজকে মসজিদ এর ইমাম সাহেব রাতে 3টার পরে তাহাজ্জুদ পরে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার জন্য। আজকে গরিব অসহায় দিনমজুর মানুষগুলি প্রার্থনা করে সৃষ্টিকর্তার কাছে, যাতে মসজিদ মন্দিরে গির্জায় প্রার্থনা হয় তাকে আনার জন্য। সে আসবে, এটা কনফার্ম, কোনো সুযোগ নেই। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গণমাধ্যমে যে উঠে এসেছে যে ঝটিকা মিছিল থেকে ছাত্রলীগ যুবলীগ গ্রেপ্তার হচ্ছে। আসলে তৃণমূল কি এই মূল্যায়ন পাবে, নাকি দলকে চাঙ্গা করার একটা মিথ্যা পরিকল্পনা এটা হতে পারে যে দেশের বাইরে থেকে নেতাকর্মী, যারা সিনিয়র নেতাকর্মী রয়েছে, তাদের একটা মিথ্যা প্ররোচনা হতে পারে কিনা, কি মনে করেন? মোটেই মিথ্যা না। দিন যেরকম সত্য, রাত্র যেরকম সত্য, আওয়ামী লীগ এর নেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে আসবে, এটা চরম সত্য। কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। অনেক কথা আমরা স্টুডিজ বলতে পারি, এটা গোপন রাষ্ট্রের ইন্টারন্যাশনাল পলিসি মেকিং এর বিষয়। এমনও তো হতে পারে আর্মি তাকে কাম করাবে, যে আর্মি তাকে প্রেরণ করেছেন, আর্মি, বিমান বাহিনী, সেনাবাহিনী সহকারে 3 বাহিনীর প্রধানেরা, তারাও তো আবার তাকে কাম করতে পারে। কোনো পসিবিলিটি থাকতে পারে। হোয়াই নট, কেন হবে না? কেন তাকে? কারণ তাকে তো ইলিগালি ট্রান্সফার করেছে, লিগালি ট্রান্সফার করে নেই। সে তো একটা গণতান্ত্রিক সরকার ছিল। এখানে 5 তারিখে যেটা হয়েছে এটা তো কোনো বিপ্লব না, এটা হলো একটা রাষ্ট্রের একটা নির্বাচিত সাংবিধানিক সরকারকে উৎখাত করেছে ইউনূস। ওখানে স্টুডিওতে কি বলেছে ইউএসএ ফার্স্ট গিয়ে, যে আমি ডিসেম্বর টিপ দিয়েছি। ডিসেম্বর টিপ দিয়েছি মানে 18 কোটি মানুষের সাথে প্রতারণা, জাতির সাথে যে প্রতারণা, জাতির যে কমিটমেন্ট, সে তো একটাও করতে পারে না। সে তো কলঙ্কের অধ্যায় নিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফেরাউন হিসাবে সে তার নাম ইতিহাসে আসবে এবং তাকে আইনের আদালতে আসতে হবে। আজকে যে জটিকা মিছিলকে গ্রেপ্তার করা হচ্ছে, এটা মানবাধিকার লঙ্ঘন, ইউনূসের কপি শাসন, অপশাসন। জটিকা মিছিল করা মানুষের আপনি বাক স্বাধীনতা দেবেন না? আমার কনস্টিটিউশনে বলা আছে, আমার সংবিধানে কি বলা আছে, আমার ফান্ডামেন্টাল রাইটস, আমার সেটা দিচ্ছেন না। এই যে জটিকা মিছিল কারা দেয়, কেন দেয়? একটা মানুষের মৌলিক অধিকারের কথা বলে। এখানে তো সংগঠন তো একটা জটিকা মিছিল করতে পারে, যেটা রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ করা হয়েছে। রাষ্ট্র কোনো আইন দিয়ে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না, এটা কনস্টিটিউশনে কোথাও নেই। তাহলে তো সমস্ত কিছুই অবৈধ। এই সরকারও তো অবৈধ, আজকে যিনি যে সরকার, এটা তো অবৈধ। এটা অবৈধ হলো যে কনস্টিটিউশনের যে ব্যাখ্যা, কনস্টিটিউশনের 106 এর যে ব্যাখ্যা দিছিল সেই দিন, যে প্রধান বিচারপতি সহকারে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের কাছ থেকে রাষ্ট্রপতি নিয়েছেন, মতামত নিয়েছেন, মৃত্যু কোনো মতামত নেওয়া হয়নি, প্রমাণ করুক জাতির সামনে, সেটা তো অবৈধ। আপনি যেটা বলছেন, আপনার কথা অনুযায়ী যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী এবং 3 প্রধান শেখ হাসিনাকে আবার নিয়ে আসতে পারে প্রত্যাবর্তনের মাধ্যমে, তাহলে শেখ হাসিনার যে পদত্যাগের যে বিষয়টা, তাহলে এই বিষয়টাকে জনগণ কিভাবে দেখছে? জননেত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনা কোনোদিন পদত্যাগ করেন নাই। এই পদত্যাগের পত্র সেনাপ্রধান তো এই বিষয়টা তুলে ধরেছিল যে শেখ হাসিনা পদত্যাগ করেছে। হ্যাঁ, এইটা সেনাপ্রধানকে ডকুমেন্টারি জাতির সামনে আনতে পারে নাই, রাষ্ট্রপতিও পারে নাই। সেনাপ্রধান তো দূরের কথা, রাষ্ট্রপতি তো পারে নাই।
তো এটা কি- সেনাপ্রধান বলছে, এটা কি বাংলাদেশের কিন্তু রাষ্ট্রপতি বলছে সিনেমার রূপ হয়েছিল কিনা যে একটা নাটক, ড্রামা। প্রধানমন্ত্রী পদত্যাগ দিয়েছে, কিন্তু জনগণের সম্মুখে এখনো দেখানো হচ্ছে না। না, এটা সম্ভব হয়নি, এটা সম্ভব হয়নি। তো জনগণ এখন কি মনে করবে যে আসলে শেখ হাসিনা পদত্যাগ করেনি? ঠিক আছে, পদ্ধতি করেনি। এটার প্রমাণটা কি তাহলে? প্রমাণ যিনি বলছে, বার্ডেন অফ প্রুফ, আইনের বিধান হলো বার্ডেন অফ প্রুফ। আপনাকে যিনি ক্লেম করছে তাকেই প্রমাণ করতে হবে, বাদীকেই প্রমাণ করতে হবে আদালতে যে এই অপরাধটা সংঘটিত হয়েছে। সেনাপ্রধানকেই প্রমাণ করতে হবে আপনি জাতির সামনে। বক্তব্যটা যদি সেনাপ্রধানের হয়ে থাকে, বক্তব্যটা যদি রাষ্ট্রপতির হয়ে থাকে, রাষ্ট্রপতিকেই জাতির সামনে প্রমাণ করতে হবে যে এইটা প্রধানমন্ত্রী সেদিন পদত্যাগ করেছেন, এই তার পদত্যাগপত্র। এটা হলো আইনের বিধানের কথা বলতে। তাহলে এই দুই ব্যক্তির একজনও জাতির সামনে এই দলিলটি হাজির করতে পারেন নাই। বাংলাদেশের আপনার বর্তমান যে প্রেক্ষাপট আমরা দেখলাম যে বিদ্যুতের দাম প্রতি ইউনিট 1 টাকা 20 পয়সা করে করানো 17 টাকা, মোট 17 টাকায় নিয়ে গেছে। হ্যাঁ, এই যে প্রত্যেকটা জিনিসের উপরে, এবং আপনারা গতকালকে দেখতে পেলাম যে খুচরা পণ্যের বা খুচরা ব্যবসায়ীদের কেউ ট্যাক্সের আওতায় আনা হয়েছে, কর দিতে হবে, সর্বত্র কর হচ্ছে। এই বিষয়টা কি জনগণের জন্য আশীর্বাদ বা অভিশাপ হয়ে তারা? জনগণের জন্য কখনো এটা আশীর্বাদ হতে পারে না, অভিশাপ। মানুষ আজকে না বিশ্বাসে, মানুষ আজকে অর্থনৈতিক অবস্থা ভয়ঙ্কর। ব্যাংকের অবস্থা দেখেছেন, যাও আজকে আপনি কোনো বুথে টাকা নাই। ন্যাশনাল ব্যাংক সহকারে 18টা ব্যাংক তো অলরেডি শেষ গত 18 মাসে। এরপরে এখন এই যে ইসলামী ব্যাংকের অবস্থা, ইসলামী ব্যাংকের দলীয়করণ, জামাত বলতেছে জামাতের ব্যাংক, ওখানে জামাতের চেয়ারম্যান এমডি লাগবে, চেয়ারম্যান লাগবে। বাংলাদেশ ব্যাংকের বিধান ফলো করে না, সরকারি বিধান ফলো করে না, সেখানে পুলিশ গরম পানি মারে, ওরা সভা করে, সমাবেশ করে, ব্যাংক দখল করতে চায়। এই যে একটা দখলদারিত্বের ট্রেডিশন লাস্টে, এটা অশুভ। এই ট্রেডিশনটা সৃষ্টির জনক হলো এই টেরোরিস্টের গডফাদার, টেরোরিস্টের ইমাম, ফেরাউনের বংশধরের শ্রেষ্ঠ ফেরাউন, এই জমানার ফেরাউন ইউনূস। এই ইউনূসের কারণে শুধু একটা ইনস্টিটিউশন ধ্বংস হয় নাই, কোন ইনস্টিটিউশন, আইন অঙ্গন বলেন ডিস্ট্রয়। কোথায় বলবেন? ব্যবসায়িক সেক্টর বলবেন ডিস্ট্রয়। আজকে হাজার হাজার শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিকেরা কর্মসংস্থান নাই, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। কারখানা ফেরত আসছে প্রায় 1,500-এর অধিক শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে, এবং এসালাম গ্রুপের যে মালিক রয়েছেন তিনিও বলছে যে 10,000 কর্মী ছাঁটাই করবে। তাহলে এই যে বেকারত্ব আবার বলছে আমাদের ফরিদপুরের সাবেক আরে হামিম গ্রুপের, সম্ভবত হামিম গ্রুপ আজকে বলছে এটা। হামিম গ্রুপের চেয়ারম্যান নামটা কি জানি, যে উনি বলছেন 10,000 কর্মী উনি ছাঁটাই করবেন। কিছু করার নেই, সে কি করবে? তার আমার রাষ্ট্রের যে পলিসি মেকিং ইন্ডাস্ট্রি সেক্টরে, এটা আমাদের জনসংখ্যার, আমাদের একটা সম্পদ। জনসংখ্যাটা আমাদের একটা সম্পদ, অভিশাপ না। এই সম্পদটাকে কাজে লাগাতে হলে ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি ডেভেলপমেন্ট, এটা আমার জাতির সাথে অঙ্গ অঙ্গ বিজড়িত। একটা মেয়ে অশিক্ষিত, ক্লাস 2 পাস, 3 পাস, 5 পাস, 7, 8 পাস, এই মেয়েটা সে গার্মেন্টসে কাজ করে 8 ঘন্টার পরে ওভারটাইম করে এই মেয়েটা বেতন পায় 20 থেকে 25,000, 30,000 টাকা। আগে পাইতো 10,000 টাকা, পরে জাতির জনকের কন্যা, বঙ্গবন্ধুর কন্যা, এটাকে আরো করে রিস্ক করে এটা আমরা 17-18, কারণ সে ওভারটাইম করে পেত 25,000 টাকা। এই 25,000, এই মেয়েটা অবিবাহিত, বিবাহ করে নেই ধরেন। এই অবস্থায় একটা মেয়ে যখন তার বাবার ভার, বৈধ বাবার ভার নেয়, আর ওই ইনকাম করে তার ভাই বোনকে পড়াশোনা করা, গার্মেন্টসের কাজ করে, সে একা কাজ করে, কিন্তু তার বাবাকে, তার মাকে মাস শেষে 15,000 টাকা দিতে পারে। তার ভাইটা পড়াশোনা করে, পরের ভাই বোনগুলিকে পড়াশোনা করা, মানুষ করায়। ওই মেয়েটা কিন্তু একা কাজ করে। এটা ছিল বাংলাদেশের গত 30 বছরের একটা রুট, কিন্তু আজকে সেটা ধ্বংস হয়ে গেছে। এই টেরোরিস্ট ক্ষমতা আসার পরে এট এ টাইম বাংলাদেশে ইন টাইম তখন 400 থেকে 550 গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। গার্মেন্টস তো প্রেস কনফারেন্স করেই বলছে। আবার নতুন করে দেখলাম যে প্রবাসীদের আয়ের উপরে ট্যাক্স বসানো হয়েছে। এটা কি আসলে প্রবাসীদের উপরে কতটুকু চাপ হতে পারে? আপনার প্রবাসের যে বিষয়টা, এটা অত্যন্ত অমানবিক। আপনি কল্পনা করতে পারবেন না, মা, বাবা, স্ত্রী, সন্তানকে রেখে। আমি দেখেছি, জাস্ট কয়েকটা রাষ্ট্রের কথা বলেছি, যে সৌদি আরবে যখন ওখানে তাপমাত্রা, আমি ওমরা করতে গিয়ে দেখলাম যে ওখানে তাপমাত্রা এত, এর ভিতরে গামছা মাথা দিয়ে ঝাড়ু দিচ্ছে, রাস্তা পরিষ্কার করতেছে, ক্লিনের কাজ, রাস্তায় কাজ করতে। ও তো অমানবিক। পরিশ্রম করে টাকাটা দেশে পাঠায় মা বাবার জন্য, সন্তানদের জন্য, সেটাকে ট্যাক্স দিতে হবে কেন?
হোয়াট ইজ দিস? এটা কোন নর্মসের মধ্যে পড়ে? সে আমার রেমিটেন্স যোদ্ধা, সে আমাকে রেমিটেন্স পাঠায় আমার দেশের চালিকা শক্তি ডেভেলপমেন্টের সাথে যার সম্পর্ক, তাহলে তার টাকাটা থেকে আপনি কয়বার ট্যাক্স নেবেন? সে একবার টাকা দিবে আপনাকে ট্যাক্স দিয়ে, তো তার বউ যখন বাজার করতে যাবে, চাল কিনতে যাবে, ট্যাক্স দিবে না? তার বউ যখন শাড়ি কিনতে যাবে, ট্যাক্স দিবে না?